মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি এমআর পারভেজ সকলকে স্বাগত জানিয়ে আমাদের আজকের ক্লাস স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1 অফ 1877 অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 1 নং আইন শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম ক্লাসে স্বাভাবিকভাবেই আমরা প্রাথমিক আলোচনা করব। আমাদের অন্যান্য সাবজেক্টগুলো যখন আমরা শুরু করেছি আমরা প্রাথমিক আলোচনা করেই শুরু করেছি। বিকজ অফ দ্যাট, যে প্রাথমিক আলোচনা এর মধ্য থেকেই আমাদের অনেক বিষয় জানা হয়ে যায় যেগুলো আমাদের বিভিন্ন এক্সামে বেশ ভালো কাজে লাগে। ডিয়ার স্টুডেন্টস, যারা অলরেডি আমাদের এই কোর্সের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা জানেন যে আমরা চেষ্টা করি যে খুব সহজ ওয়েতে কিভাবে একটা স্টুডেন্টকে অনেকগুলো বিষয় জানানো যায়। বিকজ অফ দ্যাট, যে একটা স্টুডেন্টস, স্পেশালি যারা আইনের স্টুডেন্টস, এরা কিন্তু শুধুমাত্র যে আইন বিষয়ে লেখাপড়া করে বিষয়টা এমন না। তারা বিভিন্ন প্রফেশনে থাকে অথবা বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে। দ্যাটস ওয়াই হিউজ পরিমাণ সময় দিয়ে যে আইনের যে সিলেবাস এটা শেষ করা, ইটস রিয়েলি টাফ, especially section, subsection, schedule and many more things we have to learn for the examination. But আমরা যেটা মনে করি, it's really tough for students for memory all the things within short time. That's why আমাদের এই কোর্সের ভিতরে আমরা চেষ্টা করেছি এই সকল স্টুডেন্টদের কথা চিন্তা করে যারা 2-3 মাসের ভিতরে টোটাল একটা প্যাকেজ তারা যেন প্রিপারেশন নিতে পারে এবং খুব ভালো একটা রেজাল্ট যেন তারা করতে পারে। That's why we are trying to minimize your effort and make you perfect for the best preparation within short time. তো আজকে আর কথা বাড়াচ্ছি না। ওকে, লেটস হ্যাভ এ লুক টু দ্য ডিটেলস অফ দিস ক্লাস এন্ড এনজয় ইট। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রাথমিক আলোচনায় প্রথমে জানবো যে সুনির্দিষ্ট প্রতিকার এই আইনটি 1877 সালের 1 নং আইন, সেটা অলরেডি আমরা জেনে গিয়েছি এবং এই আইনটি 1 মে কার্যকর করা হয়। এটা টোটাল 57 অর্থাৎ 57টি ধারা রয়েছে। অ্যাজ এ ল স্টুডেন্টস আপনাকে ডেফিনেটলি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা আমরা কেন পড়ব? ফার্স্ট কথা হচ্ছে যে একজন লয়ার হিসেবে অথবা একজন আইনের ছাত্র হিসেবে ইউ হ্যাভ টু হ্যাভ এ ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট অন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। কারণ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট জানা না থাকলে আপনি কোনো মতেই সিভিল কেস যেগুলো দেওয়ানি মামলা এগুলো মুভ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই এটা জানা উচিত। ইভেন দো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট না জানলে আপনি অনেক কাজই করতে পারবেন না। আজকে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এটা শেখার কারণ হচ্ছে যেহেতু বার কাউন্সিলের প্রিপারেশন নিচ্ছি, বার কাউন্সিল ছাড়াও আইনের অন্যান্য পরীক্ষাগুলো যেমন রয়েছে বিজেএস বা আদার্স যে এক্সামগুলো রয়েছে, সেখানে এর নাম্বার অফ কোশ্চেন আপনি পাবেন যা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে আসে। স্পেশালি বার কাউন্সিলে এখানে তো আপনি 10 মার্ক এটার জন্য পাবেন। সো ইট উইল বি ভেরি মাচ ইজি ফর ইউ টু গেট 10 মার্কস ফ্রম দিস স্পেসিফিক রিলিফ অ্যাক্ট যদি আপনি আমাদের এই টোটাল কোর্সের সাথে থাকেন। ডিয়ার স্টুডেন্টস, এই আইনটা আমরা কিভাবে পড়ব? এই আইনটা যেহেতু ছোট একটা আইন, তারপরেও শুধু এটা না, আমাদের তো অনেকগুলো সিলেবাস, অনেকগুলো জিনিস মেমোরিতে রাখতে হয়। সেই মেমোরিতে রাখতে গিয়ে আমরা যদি গতানুগতিকভাবেই পড়তে থাকি প্রথম থেকে শেষ পর্যন্ত, ডেফিনেটলি এটা আপনার মাথায় থাকবে না। তো এই জন্য স্পেশাল কিছু ক্যারেক্টার সৃষ্টি করে সেই ক্যারেক্টারগুলো যদি আপনি মাথায় রেখে দেন তাহলে আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। যেমন ধরুন, সুনির্দিষ্ট প্রতিকার আইন টোটাল 8 ধরনের প্রতিকার দিয়ে থাকে। এখন এই 8 ধরনের প্রতিকার এটা অনেক কিছুর সাথে মিলে যাবে, কিন্তু কোন 8 ধরনের প্রতিকার এটা স্বাভাবিকভাবে মুখস্থ করে রাখাটা একটু জটিল হয়ে যেতে পারে। বাট আমরা যদি স্ক্রিনে দেখানো এই একটি মাত্র সেন্টেন্স মনে রাখি তাহলে 8 ধরনের যে প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকারে দিয়ে থাকে সেগুলো আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তো কিভাবে পেতে পারি চলুন দেখা যাক। সেটি হচ্ছে সব চুক্তি দলিল ঋণী ঘোষের। এইটা থেকে আমরা যে সুনির্দিষ্ট প্রতিকার আইন যে টোটাল 8 ধরনের প্রতিকার দিয়ে থাকে, এই প্রতিকারগুলো আমরা মনে রাখতে পারবো। ফার্স্ট অফ অল, এই সব এটা থেকে আমরা সম্পত্তি দখল এবং পুনরুদ্ধার, সেক্ষেত্রে অবশ্যই স্থাবর সম্পত্তি দখল এবং পুনরুদ্ধার এটা মনে রাখবো। চুক্তি, এই শব্দটা দিয়ে আমরা চুক্তি বাতিল এবং চুক্তি বাস্তবায়ন এটি মনে রাখবো। দেন দলিল, এই দলিল দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব দলিল সংশোধন এবং দলিল বাতিল। নেক্সট
ঋণী, এখানে রি দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব রিসিভার নিয়োগ, এবং নি এটা থেকে আমরা মনে রাখার চেষ্টা করব নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা জারি। অ্যান্ড ফাইনালি এই ঘোষের এই শব্দটি দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব ঘোষণামূলক ডিগ্রি জারি করা। এখন আমরা যদি খেয়াল করি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, দ্যাট মিনস সুনির্দিষ্ট প্রতিকার আইন, টোটাল 8 ধরনের যে প্রতিকার দেয় তা এখানে রয়েছে। প্রথম আমরা দেখেছি সব, মানে সব থেকে সম্পত্তি, সম্পত্তি দখল এবং পুনরুদ্ধার একটা প্রতিকার। চুক্তি, চুক্তি থেকে আমরা দেখেছি চুক্তি বাতিল এবং বাস্তবায়ন, এখানে কিন্তু দুটি বিষয়, একটি হচ্ছে বাতিল আরেকটি হচ্ছে বাস্তবায়ন, তাহলে তিনটি হলো। এরপরে দলিল, এই দলিল থেকে আমরা শিখি দলিল সংশোধন এবং দলিল বাতিল, এখানে কিন্তু দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে সংশোধন আরেকটি হচ্ছে বাতিল, তার মানে 3 আর 2 এ 5। এরপরে রিতে রিসিভার নিয়োগ 6, নিতে নিষেধাজ্ঞা জারি 7, এবং ঘোষের এটা থেকে হচ্ছে ঘোষণামূলক ডিগ্রি জারি। এই টোটাল 8 ধরনের প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইনে দিয়ে থাকে। এরপরে আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এই 8 ধরনের প্রতিকারকে 5টি পদ্ধতিতে দিয়ে থাকে, 5 ধারায় 5টি পদ্ধতি, সেটা আমরা শিখব। বা অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো খুব সহজ করে আমরা শিখতে পারবো। অনেক বিষয়গুলোকেই আমরা সহজ করে শিখতে পারি, যেমন আদালত দলিল সংশোধনের আদেশ কখন দিতে পারে, এই বিষয়টা অনেক ক্ষেত্রেই আমরা ভুলে যাই যে 3টি ক্ষেত্রে আদালত কিন্তু দলিল সংশোধনের আদেশ দিতে পারে। এখন সেই 3টি ক্ষেত্র অনেক ক্ষেত্রের সাথে আমরা মিলিয়ে ফেলি, বাট এখান থেকে কিন্তু সব সময় এমসিকিউ কোশ্চেন থাকে। সেই ক্ষেত্রে যদি আপনি এই সেন্টেন্সটি মনে রাখেন যে প্রভুর মনোভাব ব্যক্ত না হলে দলিল সংশোধন করতে হয়, সেটা কি? প্রতে আমরা প্রতারণা, এই প্রতারণা যদি হয়ে থাকে তাহলে দলিল সংশোধন করতে হয়। ভূ, এটি থেকে আমরা মনে রাখবো যে ভুল যদি থাকে দলিলে তাহলে দলিল সংশোধন করতে হয়। আর থার্ড ওয়ান হচ্ছে যদি দলিলে সঠিক মনোভাব ব্যক্ত না হয় কোনো পক্ষের, তার মনোভাব যেটা ছিল, যে অংশ দিতে চেয়েছিল সেটা ভালো বোঝা যাচ্ছে না যে কি, এই মনোভাব ব্যক্ত না হলে এই 3টি ক্ষেত্রে আমরা কিন্তু দলিল সংশোধন করতে পারি। এছাড়াও স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অনেক বিষয়গুলোকেই আমরা সহজ করে মনে রাখতে পারি, যেমন চুক্তি কখন রদ করতে হয়, এই বিষয়টি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন 35 থেকে 38 এইখানে রয়েছে। তো স্বাভাবিকভাবে সেকশন এবং সেই সেকশনে কি বলা হয়েছে এগুলো মনে রাখা একজন স্টুডেন্টের জন্য ডেফিনেটলি একটু কষ্ট হয়ে যায়। বাট আপনি যদি ধরুন এই সেন্টেন্সটি শুধু মনে রাখেন, যে ক্ষেত্রে ভুলের বিকল্প ক্ষমা সেই ক্ষেত্রে চুক্তি রদ করতে হয়, তাহলে কিন্তু আপনার জন্য বিষয়গুলো সহজ হয়ে যায়। কিরকম চলুন দেখা যাক। সেটি হচ্ছে যেই ক্ষেত্রে এই শব্দটি দিয়ে আমরা মনে রাখবো যে ক্ষেত্রে চুক্তি রদ করা যেতে পারে, সেটি 35 সেকশনে রয়েছে। ভুলের এই শব্দটি দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব ভুলের কারণে চুক্তি রদ, এটি সেকশন 36। ইভেন বিকল্প এই শব্দটি দিয়ে আমরা মনে রাখব যখন চুক্তি বাস্তবায়ন করা যায় না সেক্ষেত্রে চুক্তি বাস্তবায়নের বিকল্প হিসেবে চুক্তি রদের প্রার্থনা করা আদালতে, এটি হচ্ছে 37। এবং ফাইনালি ক্ষমা এই শব্দটি দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব ক্ষতিপূরণ মঞ্জুর, এটি হচ্ছে 38 ধারা। এইভাবে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিষয়গুলো মনে রাখতে পারি। এছাড়াও আমাদের টোটাল কোর্স জুড়ে আমরা প্রত্যেকটি সাবজেক্টের জটিল বিষয়গুলোকে বা ধারাগুলোতে চমৎকারভাবে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যেন স্টুডেন্টদের মাথায় মুখস্থ করতে হয় না, এমনি থেকে যায়। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের বিষয়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে চান বা কোর্স নিতে চান তারা তো অবশ্যই জানাবেন। আশা রাখি যে 2 মাসের ভিতরে আপনার টোটাল বার কাউন্সিলের যে প্রিপারেশন সেটা নিতে পারবেন এবং 80 থেকে 85 মার্কস আশা রাখি আপনারা পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।